প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনী সমস্যাগুলো আছে এগুলো আজকে সমাধান করাবো। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ, হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। আমাদের 1, 2, 3, 4 যে সমস্যাগুলো আছে এগুলো হিসাবের ক্রমের নিয়ম ব্যবহার করে আমাদের কি সমাধান করতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে হিসাবের ক্রমটা কি। হিসাবের ক্রমের নিয়মটা আমাদের জানতে হবে, নাহলে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো না। ঠিক আছে, তো চলো কীভাবে আমরা হিসাবের ক্রমের নিয়মটা জানবো। দেখো এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে হিসাবের ক্রমের নিয়মটা হচ্ছে মনে রাখার জন্য BODMAS বদমাস, এটা হচ্ছে হয় কি বদমাস। এটা মনে রাখার মাধ্যমে কি আমরা হিসাবের ক্রমের নিয়মটা কি মনে রাখতে পারবো। তাহলে এই বিতে কী হবে, বিতে হবে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট বা হচ্ছে কি বন্ধনী বন্ধনী। এই ওতে কি অর্ডারস অফ বা হচ্ছে কি এর। এই ডিতে কি, ডিতে হবে হচ্ছে ডিভিশন, SION ডিভিশন বা কি ভাগ। এমতে কি মাল্টিপ্লিকেশন বা হচ্ছে কি এর বাংলা হচ্ছে কি গুণ। এতে কি অ্যাডিশন বা হচ্ছে বাংলা কি যোগ যোগ। এসতে কি সাবস্ট্রাকশন। তাহলে আমরা কি এই ক্রমটা মনে রাখার মাধ্যমে কি আমাদের হচ্ছে হিসাবের ক্রমের নিয়মটি মনে রাখতে পারবো। তাহলে এটা হচ্ছে বদমাস, এভাবে মনে রাখবো। বিতে হচ্ছে ব্র্যাকেট, এটার কাজ হচ্ছে আমরা প্রথমে করব। এরপরে আমরা হচ্ছে অর্ডার অফ অর্থাৎ এর কাজ করব। কিন্তু এই অধ্যায়ে হচ্ছে অর্ডার অফ অর্থাৎ এর ব্যবহার নাই, সেজন্য এটা আমরা কি এই অধ্যায়ে লাগবে না। ঠিক আছে, তাহলে এরপর করবো কি ডিভিশন ভাগের কাজ, এরপর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ, এরপর অ্যাডিশন বা যোগের কাজ, এরপর হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজ। তাহলে আমরা উপর থেকে নিচের দিকে হিসাব করতে আসবো। এই যে প্রথমে বন্ধনীর কাজ করব, তারপর হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ এই অধ্যায়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে দেখো 1 নম্বরে একটা সমস্যা দেওয়া আছে হচ্ছে 7 গুণ 8 বিয়োগ হচ্ছে 6 ভাগ 2। ঠিক আছে, তো দেখো এখানে হিসাবের ক্রমের নিয়ম ব্যবহার করে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমাদের হিসাবের ক্রম অনুসারে আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে, ব্র্যাকেট বা হচ্ছে বন্ধনীর কাজ। তাহলে দেখো এখানে কিন্তু ব্র্যাকেট বা বন্ধনীর কাজ কিন্তু নাই। তাহলে আমরা কি এটা চলে গেল। অর্ডার বা এর কাজ, অর্ডারস অফ বা এর কাজ, এটা কিন্তু নাই, এটাও চলে গেল। এরপর কিসের কাজ আছে, এগুলো যদি না থাকে তারপরে ধাপে যাব। ডিভিশন বা হচ্ছে ভাগের কাজ কিন্তু এখানে আছে। তাহলে আমরা কি এগুলো আগে লিখবো এমনিতেই, তারপর এখানে কি প্রথমে আমরা কি ভাগের কাজটা করে নেব। তাহলে দেখো 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2 আছে, এখানে ভাগের কাজ করব আগে। তাহলে মানে 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, দেখো 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 3 দুগুণে 6, 3 পাচ্ছি আমরা। তাহলে এটা ভাগ করে কত হবে 3। এখানে কিন্তু হচ্ছে বিয়োগ চিহ্ন হবে, সরি, এখানে কিন্তু বিয়োগ চিহ্ন হবে, এই যে বিয়োগটা হবে। ঠিক আছে, এরপর দেখো এখানে আছে হচ্ছে গুণ, এখানে আছে কি বিয়োগ। তাহলে হচ্ছে আমরা কোনটার কাজ আগে করবো, এই যে মাল্টিপ্লিকেশন গুণ, এরপর সবার শেষে আছে বিয়োগ। তাহলে আগে গুণের কাজটা করে নেব। তাহলে 7 8 কত হয় 56। এরপর হচ্ছে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ হচ্ছে 3। এখন দেখো বিয়োগের কাজ আছে, বিয়োগের কাজটা করব। তাহলে 56 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত থাকবে 53। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে উত্তর। এখানে দেখো
প্রথমে আমরা হচ্ছে এটার কাজ করলাম একে, এরপর হচ্ছে এটা করলাম দুয়ে, এরপর হচ্ছে কি এটা করলাম এটার কাজ। তাহলে প্রথমে ভাগের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ করলাম, তারপরে কি বিয়োগের কাজ। এরপর 2 নম্বরে যে সমস্যাটা আছে দেখো আমি তুলে নিচ্ছি। 7 গুণ 8 মাইনাস 6 ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের হচ্ছে প্রথমে বলেছিল আগে হচ্ছে কি ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে যে ব্র্যাকেটের কাজটা আগে করব, তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনটার কাজটা আগে হবে, ভাগের কাজটা আগে হবে। তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে দেখো 7 গুণন 8 বিয়োগ, এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3 হয়। 3 দুকারে 6, তাহলে এখানে 3 হবে। এরপর ব্র্যাকেট ওঠেই নাই, এর আগে আমরা ব্র্যাকেটের কাজ করব। যে কোনো কিছু থাকলে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ, তাহলে হচ্ছে এই ব্র্যাকেট এখন উঠে যাবে। 8 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে কত থাকে 5। তাহলে এরপর আছে কত গুণ, 5 সাথে কত 35। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি ব্র্যাকেটের কাজটা আগে করব। এখন ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আগে করব, এই যে ক্রমের হচ্ছে নিয়ম অনুসারে আগে যদি ভাগ থাকে ভাগ করব, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। এরপরে 3 নাম্বার যে সমস্যাটা আছে দেখো আমি তুলে নিচ্ছি। 7 গুণন 8 মাইনাস 6 ভাগ কত হচ্ছে 2। দেখো আমাদের হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ঠিক আছে, যদি হচ্ছে এরপর হচ্ছে ভাগের কাজ, চিহ্নের মধ্যে হচ্ছে ভাগের কাজটা আগে করব, কিন্তু ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজটা আমাদের কি আগে শেষ করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজটা আগে শেষ করতেছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে বিয়োগ আর হচ্ছে কি গুণ। তাহলে গুণ আর বিয়োগের মধ্যে কোনটার কাজটা আগে করব, গুণের কাজটা আগে করব। তাহলে দেখো 7 হাতে হচ্ছে কত হবে 56 বিয়োগ হচ্ছে 6 ভাগ 2। এরপর 56 থেকে যদি এখানে ব্র্যাকেট উঠে যায় না এখনও, তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করবো। 56 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকে 50। এরপর হচ্ছে ব্র্যাকেট উঠে গেল, এখন হচ্ছে ভাগ 2। তাহলে 50 থেকে যদি 50কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হয় দেখো 2 50। তাহলে এখানে 2 দুগুণে 4, 2বার যাচ্ছে, এখানে থাকবে কত বিয়োগ করে 1, আর এখানে থাকবে 0। 2 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10। এখানে কিন্তু মিলে গেল। তাহলে এখানে কত পেলাম আমরা ভাগফল 25, অতএব হচ্ছে ভাগফল হচ্ছে 25। এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 4 নম্বরে যে সমস্যাটা আছে আমি তুলে নিচ্ছি এখানে। দেখো 4 নাম্বার 7 গুণন ব্র্যাকেট 8 বিয়োগ হচ্ছে 6 ভাগ কত 2। তাহলে আমাদের হচ্ছে ব্র্যাকেটের কাজটা কি আগে আমরা করে নেব। এখানে দেখো ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। এই যে ব্র্যাকেট আছে এখানে 8 বিয়োগ 6 আছে, ব্র্যাকেটের মধ্যে এই কাজটা আগে করে নেব। তাহলে 7 গুণন ব্র্যাকেটের মধ্যে কত আছে 8 বিয়োগ 6, তাহলে 8 থেকে যদি 6 বিয়োগ দিই তাহলে থাকে কত 2। এরপর হচ্ছে ভাগ হচ্ছে কত 2। এখানে দেখো এখন 7 গুণন 2 ভাগ 2, তাহলে গুণ আর ভাগের মধ্যে কোনটার কাজটা আগে করবো আমরা, ভাগের কাজটা কি আগে করব। এরপর কি গুণের কাজটা করব। তাহলে 7 এখানে লিখলাম গুণন 2 থেকে যদি 2 ভাগ দিই তাহলে কত থাকবে 1। এরপর 7 সাথে যদি 1 গুণ দিই তাহলে কত থাকবে 7। এটা হচ্ছে কি আমাদের কি উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে এখানে বলা আছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। তাহলে এখানে কিন্তু হিসাবের নিয়মটি ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে আমাদের যদি বলতো যে নিচের সমস্যাগুলো সমাধান করো কিংবা নিচের হিসাবগুলো করো, আমরা কিন্তু যে কোনোভাবেই করতে পারতাম। যেমন এখানে দেওয়া আছে 724 যোগ
87 যোগ 13, এখানে আমরা উপরে নিচে হিসাব করে তারপরে কিন্তু অ্যান্সারটা করে দিতে পারতাম, কিন্তু এখানে বলা আছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে সহজ পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা সহজ পদ্ধতিতে সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করি কীভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে দেখো 1 নম্বরে যে সমস্যাটা আছে এটা আমি তুলে নিছি। তাহলে এখানে দেখো আমাদের কি শূন্য আনতে হবে। শূন্য আনলে কি হিসাবটা আমাদের কি সহজ হয়ে যাবে। কোনো সংখ্যার হচ্ছে শেষে কি শূন্য আনলে কি হিসাবটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে আছে হচ্ছে 87, এখানে আছে 13, তাহলে এখানে 7 আর হচ্ছে 3 যদি আমরা যোগ করি তাহলে দেখো 10 হচ্ছে 10-এর শূন্য হবে, এখানে যদি যোগ করি তাহলে কিন্তু শূন্য আসবে শেষে। হ্যাঁ, তাহলে এটা আগে আমরা যোগ করব। তাহলে দেখো 724 যোগ এখানে হচ্ছে 87 আর 13 যদি যোগ করি 3 আর হচ্ছে 7 10, 10-এর হচ্ছে শূন্য, হাতে থাকবে কত 1, তাহলে 8 আর হচ্ছে 1 আর হচ্ছে 8 হচ্ছে কত 9, 9 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হবে 10। তাহলে এখানে কি আমরা হচ্ছে 100 পাইলাম। তাহলে এখন কিন্তু আমাদের হিসাব করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে আছে হচ্ছে 724, এখানে আছে হচ্ছে 100, তাহলে 100 আর হচ্ছে 724 কত হয় আমরা মুখে মুখে কিন্তু হিসাব করতে পারি যে 824 হয়ে যায়। আর এটাই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে 624 বিয়োগ 76 বিয়োগ 24, তাহলে এটা আমরা এই খাতায় তুলে নিছি। দেখো প্রথমে আমাদের এই 624 থেকে কি এই 76টা বিয়োগ করতে হবে, তারপরে কি যে মানটা আসবে সেখান থেকে কি আমাদের হচ্ছে 24টা বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা 624 থেকে যদি হচ্ছে 76 বিয়োগ করি তাহলে এখানে হবে কত, আমরা বিয়োগের নিয়ম সবাই জানি। এখানে কত হবে 14 থেকে যদি 6 বিয়োগ দিই কত 8, হাতে থাকবে 1, 8, 12 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে 4, হাতে থাকে 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 5, 548 হলো। তাহলে এই দুইটাই এখান থেকে কি বিয়োগ করে 624 থেকে 76 বিয়োগ করে কত হবে 548। এখন কিন্তু আমাদের কাজটা শেষ হয় নাই, এরপরে কত এই সাথে এই এখান থেকে এটা বিয়োগ করে কত পেলাম 548, আর এরপর হচ্ছে 24 বিয়োগ করবে এখান থেকে, তাহলে 24 বিয়োগ করলাম। তাহলে এই 548 থেকে এখন 24 যদি বিয়োগ দিই তাহলে 8 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে 4, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, এখানে কত থাকবে 5 আছে 5ই থাকবে। তাহলে আমরা কত পেলাম মানটা 524, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। 3 নাম্বার 20 গুণন 66 গুণন কত দেওয়া আছে 50। তাহলে আমরা কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ব্র্যাকেটে এখানে দেওয়া আছে 66 গুণন কত 50, তাহলে আমরা হচ্ছে এটাকে লিখে নেই, এটার কাজ পরে করব। এখানে দেখো যে শূন্য একটা আছে, আমরা কিন্তু শূন্য বাদ দিয়ে এখন হিসাব করবো। এই 5-এর সাথে 66 গুণ করব, তারপরে যেটা আসবে তার সাথে কি একটা শূন্য বসাই দেবো, কারণ আমরা একটা শূন্য বাদ দেখি গুণ করতেছি, আমরা আগের অধ্যায়েও কিন্তু এটা শিখে এসেছি। তাহলে 5, 6 হচ্ছে 30, 30-এর হচ্ছে শূন্য, হাতে থাকবে কত 3, তাহলে আবার 5, 6, 30 আর 3 কত 33। তাহলে এটা আমরা গুণ করে পেলাম 5-এর সাথে 66 গুণ করে পেলাম 330, আর এখানে শূন্য যেহেতু বাদ দিয়ে হিসাব করছি তাহলে এই শূন্যটা কি এখানে বসায় দেব। ঠিক আছে, এখন 20-এর সাথে হচ্ছে 33 হচ্ছে গুণ করে যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের হচ্ছে হবে অ্যান্সার। তাহলে 20-এর সাথে 33 গুণ না করে আমরা হচ্ছে এর আগে সহজ পদ্ধতিতে গুণ শিখে এসেছি, যে এখানে দেখো 33 আমরা বড় সংখ্যাটা আগে লিখলাম, এরপর হচ্ছে 2 লিখলাম, এরপর হচ্ছে দেখো এখানে 2টা শূন্য আছে দিলাম, 2টা শূন্য, এখানে কি একটা শূন্য আছে দিলাম। তাহলে আমরা এখানে কিন্তু এই 3টা শূন্য বাদ দিয়ে হিসাব করব। 3টা শূন্য বাদ দিয়ে হিসাব করার পর এটা হচ্ছে গুণ করে যেটা আসবে তার সাথে কি 3টা শূন্য বসাই দেব। আমরা আগের অধ্যায়ে দেখে এসেছি। দেখো 3 দোকানে হচ্ছে 6, আবার হচ্ছে 3 দোকানে 6, এরপর কয়টা শূন্য বাদ দিয়ে হিসাব করছি 1টা 2টা 3টা, তাহলে 1 2 3, এই 3টা শূন্য কি আমরা বসাই দিলাম। তাহলে এখানে অ্যান্সার হবে কত দেখো 66,000। তাহলে এটাই কিন্তু আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 4 নম্বর যে সমস্যাটা আছে আমি তুলে নিচ্ছি। দেখো
4 নাম্বার 4 গুণন 92 গুণন 25। তাহলে এখানে আমরা কোনটা কোনটা তিনটায় হচ্ছে গুণ দেওয়া আছে, তাহলে কোনটা কোনটা গুণ করলে আমরা কি শেষে শূন্য আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4-এর সাথে যদি হচ্ছে 25 গুণ দেয় তাহলে কিন্তু শূন্য আসার সম্ভাবনা আছে। 4 5 হচ্ছে 20, হাতে থাকবে 2, এখানে হচ্ছে 4 2 8 আর 2 10, অর্থাৎ 100 আসবে। দেখো আমি দেখে দিচ্ছি। তাহলে এটা করার আগে আমরা কি 25টাকে কি আগে আনবো, তাহলে 4 গুণন 25 গুণন 92, ঠিক আছে। তিনটায় হচ্ছে গুণ চিহ্ন আছে, এটা যদি আমরা আগে পিছিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে গুণ চিহ্ন আছে, এখানেও গুণ চিহ্ন আছে, অর্থাৎ সবগুলো গুণ চিহ্ন আছে। তাহলে এই মানগুলো দিয়ে আমরা আগে পিছিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমরা হচ্ছে যদি গুণ করি তাহলে হচ্ছে 25 আর হচ্ছে 4 গুণ করবো, 25 গুণন 4, তাহলে 4 5 20, অর্থাৎ 20-এর শূন্য, হাতে থাকবে 2, 4 2 8 আর 2 কত 10, তাহলে 100 পাইলাম। তাহলে এই দুইটা হচ্ছে গুণ করে আমরা কত পাইলাম 100। 100 গুণন এখানে কত আছে 92। তাহলে আমরা হচ্ছে গুণের নিয়ম অনুসারে জানি যে আমরা দুইটা শূন্য যদি বাদ হিসাব করি সহজ পদ্ধতিতে, তাহলে দেখো 92 গুণন হচ্ছে 1, এখানে দুইটা শূন্য বাদ দিয়ে আমরা হিসাব করব। তাহলে 2 1 কে 2, 9 1 কে কত 9, দুইটা শূন্য বাদ হিসাব করছি তাই এখানে দুইটা শূন্য বসাই দেব। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার আসবে। তাহলে 9000 কত 200, এটাই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 5 নম্বরে যে সমস্যাটা আছে আমি দেখো তুলে নিচ্ছি। এখানে 5 নাম্বার 32 গুণন কত 25। তাহলে আমরা এখানে কি শূন্য আনার চেষ্টা করব, এখানে কোনো কিছু গুণ করে যাতে শূন্য আসে। তাহলে এই 32কে যদি আমরা ভেঙে দিই তাহলে 4 8টা 4 8-এ কত 32 হয়। তাহলে এটা আমরা হচ্ছে ভেঙে দিই, 4 গুণন 8 গুণন 25 গুণন কত 25। তাহলে দেখো এখানে 4 গুণন 8 অর্থাৎ 32, এই 32কে আমরা কি ভেঙে এটা লিখলাম, আর গুণন 25 ছিল 25ই লিখলাম, ঠিক আছে। তাহলে এই 4 আর হচ্ছে 25 গুণ করলে কত আসে 100 আসে, আমরা কিন্তু এর আগে দেখেছি এর আগের অঙ্কতে। তাহলে দেখো আমরা হচ্ছে 8 এখানে লিখব, এরপর গুণ হচ্ছে 4 গুণন 25 যদি দিই তাহলে কত আসবে 100। এরপর 100কে যদি আমরা 8 দ্বারা গুণ করি খুবই সহজ, 8 একে 8 আর কি এখানে দুইটা শূন্য আছে, শূন্য বসায় দেবো 800, এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 6 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে দেখো আমি তুলে নিচ্ছি। 6 নম্বর 97 গুণন কত 8, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে সহজ পদ্ধতিতে আমরা করতে চাই গুণগুলো, তাহলে এখানে কি আমাদের হচ্ছে শূন্য আনতে হবে। শূন্য কীভাবে আনবো, তাহলে আমরা যদি 100, এখানে 97 আছে, 100 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে কিন্তু 97 আসে। তাহলে দেখো আমরা ব্র্যাকেট দিলাম 100 বিয়োগ হচ্ছে 3, এখানে গুণন 8, তাহলে আমরা ব্র্যাকেট দিলাম। তাহলে দেখো এটার মান কিন্তু 97 আসতেছে, এটাকে শুধু আমরা কি 100 থেকে 3 বিয়োগ দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে ব্র্যাকেটের সাথে 8 গুণ হিসেবে আছে, মানে কি এই 100-র সাথেও 8 গুণ হিসেবে আছে, এই 3-এর সাথে কি 8 গুণ হিসেবে আছে। তাহলে দুইটার সাথে আমরা কি 8 গুণ দিয়ে দিব। তাহলে দেখো 100 গুণন 8, এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এরপর কী চিহ্ন আছে মাইনাস অর্থাৎ বিয়োগ, এরপর হচ্ছে 3 গুণন 8, 3 গুণন কত 8। তাহলে এটার সাথে একবার হচ্ছে 8 গুণ, এটার সাথে একবার 8 গুণ এই ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে দেখো এরপর আমরা হচ্ছে 100-র সাথে যদি 8 গুণ দিই তাহলে কত হবে 800, কারণ 8 একে 8 আর হচ্ছে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসে দিলাম। এরপর চিহ্ন কত আছে বিয়োগ, এরপর হচ্ছে 3 8টা কত 3 8-এ হচ্ছে 24। তাহলে এখন 800 থেকে আমরা যদি 24 বিয়োগ দিই তাহলে কত হবে 776, কিংবা হচ্ছে তোমরা হচ্ছে যদি এটা
মুখে মুখে হিসাব না করতে পারো তাহলে তোমরা হচ্ছে সাইডে রাফ করে নিবা যে 800 বিয়োগ 24। এখানে দেখো 10 ধরে নিব, শূন্য আছে, মনে মনে 10 থেকে 4 বার দিলে কত হয় 6, আর দেবে কত 1, তাহলে 2 আর 1 3, 2 আর 1 কত হবে 3। তাহলে এখানে মনে মনে 10 ধরবো, এখান থেকে 1 নিয়ে, তাহলে হচ্ছে কত হবে 10 থেকে যদি 3 বিয়োগ দেয় 7। এরপরে দেখো তাহলে থাকবে 1 1 1, 8 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 7, 776 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে দেখো 3 নম্বরে যেটা দেওয়া আছে, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে আমাদের সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে কি এগুলো সমাধান করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 1 নম্বরে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। তো এটা আমরা আগে ঐকিক নিয়মে করে দেখাবো, কারণ হচ্ছে তোমাদের বুঝতে হচ্ছে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে চলো আমরা করি। 3-এর হচ্ছে 1 নাম্বার, 3-এর হচ্ছে 1 নাম্বার। তাহলে এখানে বলা আছে দেখো 5টি পেন্সিলের দাম 60 টাকা। তাহলে আমরা এখান থেকে 1টি পেন্সিলের দাম বের করবো, এরপর 9টি পেন্সিলের দাম বের করবো। তাহলে আমরা আগে লিখি যে 5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম 60 টাকা। অতএব আমরা বের করবো হচ্ছে এখান থেকে 1টি পেন্সিলের দাম, 1টি পেন্সিলের দাম 60 ভাগ কত 5 টাকা। তাহলে এখান থেকে কি আমরা 1টি পেন্সিলের দাম পেয়ে যাব। তাহলে আমরা যদি নামটা যদি আমাদের হচ্ছে খুব ভালোভাবে আত্মস্থ থাকে তাহলে দেখবো যে 5 12 হচ্ছে 60 হয়, তাহলে এখানে হবে কত 12। আর তোমরা যদি 12 টাকা, আর তোমাদের যদি হচ্ছে এভাবে মুখে মুখে না করতে পারো তাহলে এখানে কি ভাগ করে দিবা। তাহলে দেখো এখানে একবার যায় 5, এখানে 1 থাকে, এখান থেকে 0 আসলো, 5 দোকানে কত 10 মিলে গেল। তাহলে এভাবে কি ভাগ করতে পারবা। তোমরা ভাগের নিয়ম অবশ্যই জানো, আমি এর আগেও কিন্তু আগের অধ্যায়ে দেখাইছি। ঠিক আছে, তাহলে 12 টাকা, আমরা 1টি পেন্সিলের দাম পেলাম কত 12 টাকা। অতএব এখানে কি বলা আছে যে 9টি পেন্সিলের দাম কত। তাহলে 9টি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে, আমরা 1টি পেন্সিলের দাম পাইছি 12 টাকা, তাহলে 9টি পেন্সিলের দাম হবে কত, এখানে গুণ হয়ে যাবে। অতএব হচ্ছে 9টি পেন্সিলের দাম এখানে কত হবে 12 গুণন কত 9 টাকা। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে 9টি পেন্সিলের দাম পেয়ে গেলাম। তাহলে এটা আমরা হচ্ছে এখন খালি গুণ করে দেব। দেখো 9, তাহলে 9 দোকানে হচ্ছে 18, 18 হচ্ছে 8, হাতে থাকবে কত 1, তাহলে 9কে 9 আর হচ্ছে 1-এ 10, 108 টাকা, 108 টাকা। তাহলে এটা আমরা কিন্তু 9টি পেন্সিলের দাম কিন্তু পেয়ে গেলাম যে 108 টাকা। এখন দেখো আমাদের গাণিতিক বাক্যে যদি আমরা প্রকাশ করতে চাই, যেখানে বলছে যে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে গাণিতিক বাক্যে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা যদি একবারে লিখতে চাই যে গাণিতিক বাক্য সমান এখানে কত হবে 60 ভাগ হচ্ছে কি 5। তাহলে কি আমরা হচ্ছে 5টি পেন্সিলের দাম দেওয়া ছিল কত 60 টাকা, তাহলে 5টি পেন্সিলের দাম যদি এখানে ভাগ দেয় তাহলে কি 1টি পেন্সিলের দাম পাবো। তাহলে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, গুণন দেব হচ্ছে 9 টাকা। অতএব এখান থেকে যদি আমরা 5 12 হচ্ছে 60, এখানে আমরা ভাগ করলে পাবো 12 গুণন হচ্ছে 9 টাকা সমান কত 108 টাকা। তাহলে আমরা কিন্তু এভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। এখানে দেখো প্রথমে হচ্ছে 5টি পেন্সিলের দাম 60 টাকা, অথবা 1টি পেন্সিলের দাম 60 ভাগ 5, অর্থাৎ এখানে 60 ভাগ 5 একবারে লিখছি। এর সাথে হচ্ছে যেটা পাবো এখানে 1টি পেন্সিলের দাম বের হলো, এখান থেকে এর সাথে হচ্ছে 9 গুণ দিলে 9টি পেন্সিলের দাম বের হয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো
দুইয়ে যে সমস্যাটা আছে, এখানে বলা আছে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের হচ্ছে 4 গুণ, ভাগশেষ 2 হলে তাহলে ভাজ্য কত? তাহলে আমাদের ভাজ্যটা আগে বের করতে হবে। তো তাহলে আমাদের ভাজ্য সমান আমরা আগে সূত্র জানি একটা, সেটা আগে আমরা লিখব। তাহলে দেখো 2 নাম্বার, আমরা জানি ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ হচ্ছে ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ। তাহলে এখানে আমরা আগে হচ্ছে ভাজক ভাগফল আর হচ্ছে কি ভাগশেষ বের করে নিব। তাহলে ভাজক আমরা আগে কত পাই দেখি। এখানে দেখতে পাচ্ছ যে দেওয়া আছে আমাদের হচ্ছে এই সূত্রটা কি আমরা মুখস্থ জানি। তাহলে আমরা যদি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করি তাহলে কিন্তু ভাজ্য পাবো। তাহলে আমাদের ভাজকের মান বের করতে হবে আগে, তারপর ভাগফল আর ভাগশেষের মানটা বের করতে হবে। বের করার পর এখানে কি বসাইতে হবে, তাহলে আমরা কি ভাজ্যের মানটা পাবো। আমাদের এখানে কি ভাজ্য কত এটাই কিন্তু বের করতে বলছে। তাহলে দেখো এখানে বলা আছে যে ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে এখানে দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে হচ্ছে 2, এই 2-এর হচ্ছে ভাগশেষের হচ্ছে 3 গুণ, অর্থাৎ হচ্ছে ভাগশেষ এখানে আমরা কত দেওয়া আছে 2, তাহলে ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ। তাহলে 2-এর সাথে যদি আমরা 3 গুণ দেই তাহলে কিন্তু আমাদের হচ্ছে ভাজকটা পাবো। তার কারণ বলছে হচ্ছে ভাগশেষের হচ্ছে 3 গুণ হচ্ছে ভাজক। তাহলে এখানে ভাগশেষ কত 2 আর ভাগশেষের হচ্ছে 3 গুণ হচ্ছে ভাজক, তাহলে এটার সাথে 3 গুণ দিব। তাহলে এখানে কত পাবো আমরা, ভাজক সমান হচ্ছে 6। এরপরে ভাগফল এখানে কি বলছে দেখো, ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাজক সমান আমরা এখানে কত পাইছি 6, এই ভাজকের হচ্ছে 4 গুণ সমান কত হচ্ছে ভাগফল। তাহলে এই 6-এর সাথে আমরা কি 4 গুণ করে দেব, তাহলে আমরা কি ভাগফল পাবো। তাহলে ভাগফল পেলাম হচ্ছে 4 6 24। আর হচ্ছে এখানে কি ভাগশেষ বলা আছে কত 2, তাহলে ভাগশেষ ডিরেক্ট দেওয়াই আছে, এটা আমরা লিখব ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমরা ভাজক পাইলাম, ভাগফল পাইলাম, ভাগশেষ পাইলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা শুধু বসায় দিব। ভাজক হচ্ছে কত 6, এই যে ভাগফল হচ্ছে 24 গুণন 24, এরপর হচ্ছে যোগ ভাগশেষ সমান কত 2। এখন দেখো আমরা হচ্ছে এই দুইটাই গুণ করে দিব, যেহেতু হচ্ছে গুণ আর যোগ আছে গুণের কাজ আগে করবো। তাহলে 24 দ্বারা যদি 6-কে গুণ দেয় 24 6 4 6 24-এর 4 হাতে থাকে 2, 6 দুগুণে 12 আর 2 কত হয় 14। তাহলে 144, এই দুইটা হচ্ছে গুণ করে কত হলো 144, যোগ এখানে কত 2 যোগ 2, তাহলে এখানে কত হলো 144 আর হচ্ছে 2 যোগ করলে 146। তাহলে আমরা কিন্তু ভাজ্য কিন্তু পেলাম হচ্ছে 146, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। অতএব হচ্ছে ভাজ্য হচ্ছে কত 146। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বরে, সম্পার মাসিক বেতন হচ্ছে 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হচ্ছে 7,250 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন। তাহলে সম্পার মাসিক বেতন অর্থাৎ হচ্ছে 1 মাসে হচ্ছে বেতন হচ্ছে 7,500 টাকা, আর প্রতি মাসে অর্থাৎ হচ্ছে 1 মাসে হচ্ছে খরচ হচ্ছে 7,200 টাকা। তাহলে তিনি 1 বছরে অর্থাৎ 1 বছর সমান কত জানি 12 মাস, 12 মাসে তিনি কত জমাতে পারবেন। তাহলে আমরা আগে লিখি যে 1 বছর সমান 12 মাস, অতএব হচ্ছে 3 নাম্বার দেখো, আমরা জানি 1 বছর সমান কত 12 মাস, 12 মাস। এরপর তাহলে 1 মাসে হচ্ছে তার বেতন 7,500 টাকা আর হচ্ছে খরচ হচ্ছে 7,250 টাকা। তাহলে
7,500 টাকা থেকে যদি আমরা 7,250 টাকা হচ্ছে বিয়োগ দিই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এক মাসে যে আয়টা সেটা কিন্তু আমরা বের হয়ে আসবে। তাহলে এক মাসে যদি আয় যেটা বের হয়ে আসবে এর সাথে হচ্ছে 1/12 যদি আমরা গুণ দিই, তাহলে এক বছরে হচ্ছে যেটা হচ্ছে আয় করবে অর্থাৎ জমাতে পারবে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে আমরা দেখো গাণিতিক বাক্য এভাবে লিখি যে গাণিতিক গাণিতিক বাক্য, তাহলে এক বছরে আয় করে কত, এক মাসে আয় করে কত, 7,500 টাকা। তাহলে দেখো 7,500 টাকা। এরপর খরচ কত হয়, খরচ হয় হচ্ছে 7,250 টাকা। তাহলে বিয়োগ হচ্ছে 7,250 টাকা। এখন এই 7,500 থেকে 7,250 বিয়োগ দিলে তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি এক মাসে যেটা হচ্ছে জমাতে পারবে সেটা আসে। এখন এটার সাথে যদি আমরা হচ্ছে 12 হচ্ছে গুণ দেই, অর্থাৎ এক বছর অর্থাৎ 12 যদি গুণ দেই 12 মাস, তাহলে কিন্তু আমাদের এক বছরে যে টাকা জমাতে পারবে সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা যদি আমরা বিয়োগ করি 7,500 থেকে 7,250, তাহলে এখানে 0 0 বিয়োগ করলে 0, এখান থেকে 1 নিলে তাহলে 10 হয়, 10 থেকে 5 বিয়োগ দিলে কত থাকবে, 5, হাতে থাকবে কত, 1, তাহলে 3 3 3 আছে, কত হলে 5 হবে, তাহলে 2, 7 থেকে 7 বিয়োগ করলে 0, তাহলে 250 থাকে এখানে, 250। এটার সাথে হচ্ছে 12 মাস গুণ দিব, তাহলে এক মাসে জমাতে পারে কত, 250 টাকা। তাহলে 12 মাসে জমাতে পারবে অর্থাৎ এক বছরে জমাতে পারবে 250 গুণন 12। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা দেখো এখানে 0 বাদ দিয়ে হিসাব করবো, 12 আর 25 গুণ দেবো, 12 আর 25 গুণ দিয়ে যেটা আসবে তার সাথে একটা 0 পরে বসায় দেবো, এটা আমরা আগেও শিখে এসেছি। তাহলে দেখো 25 গুণন হচ্ছে 12, 5 দোকানে 10 0, হাতে থাকবে 1, 2 দোকানে 4 আর 1 5, এখানে 1 ঘর 0 বসবে নিয়ম অনুযায়ী। এরপর হচ্ছে 5 1 5, 2 1 2, তাহলে কত, 0, 5 5 0, হাতে থাকবে কত, 1, তাহলে 2 আর 1 হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 300 পাইলাম হচ্ছে 25 আর হচ্ছে 12 গুণ করে, 25 আর হচ্ছে 12 গুণ করে, এই 25 আর 12 গুণ করে, তাহলে 0 বাদ হিসাব করছিলাম, এই 0টা শুধু এখানে কি বসায় দিলাম। তাহলে এক বছরে জমাতে পারবেন কি 3,000 টাকা। এটা হচ্ছে গাণিতিক বাক্যে কিন্তু আমরা প্রকাশ করেছি। এখানে দেখো বলা ছিল যে এই যে সংখ্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করো, এখানে গাণিতিক বাক্যে কিন্তু আমরা কিন্তু প্রকাশ করলাম এই যে 3 নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর 4 নম্বরে যে সমস্যাটা আছে দেখো, এখানে বলা আছে যে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। তাহলে রূপা আর হচ্ছে মনির কাছে একসাথে হচ্ছে কি 875 টাকা আছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে দেখো মনির কাছে কি রূপার চেয়ে 125 টাকা কি বেশি আছে। মণি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে এটা আমাদের কি বের করতে হবে। তাহলে এখানে দুইজনের টাকা মোটে দেওয়া আছে, আর এখানে হচ্ছে মনির কাছে আছে হচ্ছে রূপার চাইতে 125 টাকা বেশি। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে এই 875 থেকে হচ্ছে 125 টাকা বাদ দেই, এটা হচ্ছে মনির টাকা হচ্ছে 125 টাকা বেশি আছে, যেহেতু 875 থেকে 125 বিয়োগ দিও, বিয়োগ দিলে কি দুইজনের যে টাকা থাকবে এখানে, তাহলে দুইজনের টাকায় কি সমান হবে। তাহলে দুইজনের টাকা যখন সমান হবে, সে এই দুইজনের টাকা যখন সমান হবে তখন আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু রূপার টাকাটা বের হয়ে আসবে। তাহলে চলো দেখি, আমরা লিখি যে রূপার কাছে আছে 4 নাম্বার, রূপার কাছে আছে কত আছে, আগে আমরা কত বলছে টাকা আছে হচ্ছে মোটে কত 875, এখান থেকে আমরা কত বাদ দেবো 125, অর্থাৎ হচ্ছে মনির কাছে যে 125 টাকা বেশি আছে 125 টাকা আমরা বাদ দেব। ঠিক আছে, দেওয়ার পর এই টাকার থেকে যে টাকাটা বের হবে সেটা হবে দুইজনের সমান টাকা, সেটাকে আমরা হচ্ছে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কি রূপার টাকা কি বের হয়ে আসবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা হচ্ছে বিয়োগ দিই
875 বিয়োগ হচ্ছে 125, তাহলে 5 থেকে 5 শূন্য, 7 থেকে 2 5, 8 থেকে 1 750 টাকা থাকবে। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকবে? 750 টাকা। এটা যেটা বের হলো এটা হচ্ছে রূপা আর হচ্ছে মনির হচ্ছে দুইজনের কি সমান টাকা। দেখো 875 থেকে 125 আমরা বিয়োগ দিলাম, অর্থাৎ মনির কাছে যে বেশি টাকা আছে 125, এটা বিয়োগ দিলাম। দেওয়ার পরে থাকলো কত আমাদের? 750। এই 750 টাকা হচ্ছে রূপার মনির হচ্ছে দুইজনের সমান টাকা। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে রূপার টাকা পাবো। তাহলে 2 দ্বারা যদি ভাগ দিই, দেখো 750, তাহলে কয়বার যায়? 6, 3 বার। 1 থাকে 1 আসে না 15, তাহলে 7 দোকানে কত? 14, তাহলে এখানে থাকে 1, তাহলে হচ্ছে 5 দোকানে 10। তাহলে আমরা এখানে কত পেলাম? দেখো 300 কত? 75। তাহলে এটা আমরা 375 পাইলাম কার টাকা? রূপার টাকা। তাহলে রূপার কাছে যে টাকাটা আছে, দেখো এখানে বলা আছে যে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে আমরা রূপার টাকাটা পেয়ে গেলাম হচ্ছে 375 টাকা। এখন মনির কাছে আছে হচ্ছে এই রূপার টাকার চাইতে কত? 125 টাকা বেশি। তাহলে এই 375-এর সাথে আমরা যদি 125 যোগ দিই, তাহলে কিন্তু আমরা মনির টাকা পাবো। তাহলে আমরা লিখি যে মনির কাছে আছে 375 যোগ হচ্ছে 125 টাকা। তাহলে যোগ করলে কত হয়? 375 যোগ 125, তাহলে 0 1 3 সাথে 0 হাতে থাকে 1, 3 আর 4 আর 5, তাহলে এখানে যোগ করে কত হলো? 500 টাকা। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে রূপার টাকা বের করে নিলাম। রূপার টাকা মনির চাইতে হচ্ছে 125 টাকা কম আছে। তাহলে তাদের মোট টাকা থেকে আমরা হচ্ছে 125 বিয়োগ দিয়েছি, এটা 750 আসছে। এই 750 টাকা হচ্ছে দুইজনের সমান টাকা। এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিছি, তাহলে হচ্ছে রূপার টাকা আসছে। রূপার টাকার থেকে হচ্ছে 125 টাকা হচ্ছে মনির বেশি। তাহলে এই রূপার টাকার সাথে 125 টাকা যোগ করলে কি মনির টাকা পেয়ে যায়। এই জন্য মনির টাকা আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যে সমস্যাটা আছে 5 নম্বরে, এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পিতা ও পুত্রের বয়স দুইজনের বয়স মিলে হচ্ছে কি 55 বছর। পিতা বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার থেকে কি 4 গুণ বেশি হবে। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে লিখি যে পুত্রের বয়সের 1 গুণ, পুত্রের বয়সের 1 গুণ। তাহলে পুত্রের বয়স আমরা পেলাম কত? পুত্রের বয়সের 1 গুণ। আমরা যদি আমাদের নিজেদের বয়সের সাথে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু বয়স একই থাকবে। তেমনিভাবে এখানে পুত্রের বয়সের 1 গুণ লিখলাম। তাহলে এখানে বলছে কত? পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে 4 গুণ। তাহলে এখানে আমরা লিখি যে পিতার বয়স, অতএব পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে বলে দেওয়া আছে, আমরা লিখলাম। তাহলে এটাকে আমরা হচ্ছে যোগ করব, অর্থাৎ এখানে পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ এখানে অঙ্কে বলা আছে। তাহলে আমরা এখান থেকে পিতা ও পুত্রের বয়স লিখব
পিতা ও পুত্রের বয়স পুত্রের বয়সের এখানে আমরা যোগ করলাম যে পিতা ও পুত্রের বয়সে কত হবে, এখানে আমরা যোগ করব কত গুণ, 4 আর 1 5 গুণ। ঠিক আছে, পিতা ও পুত্রের বয়সে কত গুণ পেলাম, 5 গুণ। তাহলে এখান থেকে 5 গুণ পাইলাম আমরা। তাহলে এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, 55 বছর। তাহলে এখান থেকে যদি আমরা 55কে 5 দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব। দেখো এখানে অতএব পুত্রের বয়স 55 ভাগ 5 বছর। আর 55কে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, আমরা জানি 5 11 কত 55। তাহলে আমাদের এখানে কত হবে, 11 বছর। তাহলে আমরা পুত্রের বয়স পাইলাম এখানে কত, 11 বছর। তাহলে আমরা এটা আগে মিলাবো যে আমাদের হিসাবটা সঠিক আছে কিনা। যেহেতু এখানে বলছিল যে পিতা ও পুত্রের পুত্রের বয়সের কত, 5 গুণ। তাহলে এখানে পুত্রের বয়স পেলাম 11 বছর, আর পিতা ও পুত্রের বয়স হবে কি, পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ 5 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু আমরা 55 বছর পাচ্ছি। আর এখানে কিন্তু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কিন্তু 55ই কিন্তু দেওয়া ছিল। এই যে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এটা কি সঠিক রয়েছে। এরপর তাহলে আমরা যদি পিতার বয়স বের করতে চাই, তাহলে এখানে পিতার বয়স বলা আছে কত, পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এই পুত্রের বয়সের সাথে 4 যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু পিতার বয়স পেয়ে যাব। তাহলে অতএব আমরা লিখি যে অতএব পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 11, এটার সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে কিন্তু পিতার বয়স বের হয়ে আসবে। তাহলে 11কে যদি 4 দ্বারা গুণ দিই তাহলে 4 একে 4, 4 একে 4, তাহলে কত বছর, 44 বছর। অতএব আমরা পাইলাম কত, পুত্রের বয়স 11 বছর এবং পিতার বয়স 44 বছর। এই 44 আর 11 যদি আমরা গুণ দিই, 44 আর 11 যদি গুণ দিই, পিতার বয়স আর পুত্রের বয়স যোগ দিলে, এই পিতার বয়স আর পুত্রের বয়স যদি আমরা যোগ দিই তাহলে কিন্তু 55 বছরই পাবো, যেটা আমাদের অঙ্কে কিন্তু বলা ছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, 55 বছর। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে এরপরে 6 নম্বরে যে সমস্যাটা আছে দেখো, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। তাহলে 4টি মুরগি আর 3টি হাঁসের দাম দেওয়া আছে একত্রে কত, 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত। তাহলে আমাদের 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে দেওয়া আছে এত, এবং একটি হাঁসের দাম আমাদের দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে কি আমরা ম্যাথটা করব। একটি হাঁসের দাম আমাদের দেওয়া আছে 85 টাকা, অতএব একটি মুরগির দাম বের করতে বলছে। তাহলে আমরা যদি লিখি যে কত, 6 নাম্বার, এখানে আমরা একটি হাঁসের দাম দেওয়া আছে, আমরা লিখি একটি হাঁসের দাম 85 টাকা, 85 টাকা। অতএব এখানে 3টি হাঁসের দাম আমরা বের করব, 3টি হাঁসের দাম বের করব। অতএব 3টি হাঁসের দাম 85 গুণন কত, 3 টাকা। অতএব 85 গুণন 3 দিয়ে কত হয় দেখি, 3 5 15 5 হাতে থাকে 1, 3 আসছে 24 আগে 25, তাহলে কত, 255 টাকা।
তাহলে দেখো আমরা এখানে বলছে একটি হাঁসের দাম 85 টাকা। তাহলে এখান থেকে আমরা 3টি হাঁসের দাম বের করলাম 255 টাকা। এখানে বলা আছে যে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে এত টাকা, 639 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা 3টি হাঁসের দাম বাদ দেই তাহলে কিন্তু 4টি মুরগির দাম পাবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা করতেছি। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম কত বলা হয়েছিল এখানে? 639 টাকা। তাহলে লিখবো 639 টাকা। আর এখানে আমরা পাইছি কত? 3টি হাঁসের দাম। এখানে মোটে পাইছি, দুইটা মিলে মোটে পাইছি 639 টাকা, যেটা দেওয়া ছিল। আর আমরা পাইছি হচ্ছে 3টি হাঁসের দাম কত পাইছি? 255 টাকা। 255 টাকা। এখন 4টি মুরগি ও 3টি হাঁসের দাম থেকে যদি আমরা 3টি হাঁসের দাম বিয়োগ দিই তাহলে কিন্তু 4টি মুরগির দাম পাবো। তাহলে এখানে আমরা বিয়োগ দিব। অতএব হচ্ছে 4টি মুরগির দাম 4টি মুরগির দাম এখানে দেখো, আমরা 3টি হাঁসের দাম বিয়োগ দেবো। তাহলে 9 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 4। এখানে 3 ছোট 5 বড়, তাহলে 3 থেকে 5 বিয়োগ দেওয়া যায় না। এখান থেকে আমরা 1 নেব, তাহলে 13 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে কত থাকবে? 8। হাতে থাকবে কত? 1। এখানে 1 আর হচ্ছে 3, তাহলে 6 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কত থাকে? 3। এত টাকা। তাহলে এখানে আমরা কি 4টি মুরগির দাম পাইলাম 384 টাকা। তাহলে আমরা 4টি মুরগির দাম বের করলাম। এখান থেকে আমরা যদি হচ্ছে এখন একটি মুরগির দাম বের করি, তাহলে এখানে একটি মুরগির দাম বের করতে বলছে। তাহলে একটি মুরগির দাম বের করতে হলে এখানে কি 4টি মুরগির দাম আছে, এখানে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি একটি মুরগির দাম পাবো। অতএব দেখো, একটি মুরগির দাম 384 ভাগ কত? 4 টাকা। তাহলে 384কে যদি আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে একটি মুরগির দাম পাবো। তাহলে দেখো, 4 4 8 32 হয়। এখানে 4 8 32, 4 নং কত? 36। তাহলে এখানে থেকে 2, এখান থেকে 24, 4 8 কত? 4 7 28, 4 6 কত হবে? 24 শূন্য। তাহলে এখানে দেখো, একটা মুরগির দাম পাইলাম আমরা কত? 96 টাকা। তাহলে আমি আরেকবার বুঝাই দিই আমি কি করেছি। দেখো, এখানে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে বলছে 639 টাকা। তাহলে একটি হাঁসের দাম দেওয়া আছে 85 টাকা। এখান থেকে আমরা 3টি হাঁসের দাম এখানে বের করছি 255 টাকা। তাহলে এই 4টি মুরগির থেকে 3টি হাঁসের দাম আমরা 4টি মুরগি ও 3টি হাঁসের দাম থেকে 3টি হাঁসের দাম বিয়োগ দেওয়ার পরে যে টাকা আসছে সেটা হচ্ছে 4টি মুরগির টাকা, এই 4টি মুরগির দাম। তাহলে এই 4টি মুরগির দাম হচ্ছে এত টাকা। অতএব একটি মুরগির দাম হচ্ছে 4 দ্বারা ভাগ করে একটি মুরগির দাম পাইছি। এটাই আমাদের কি উত্তর। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো 7 নম্বরে যেটা দেওয়া আছে, নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। তাহলে আমাদের এখানে নিচে গাণিতিক বাক্য আছে, তাহলে এখানে নিজের মতো করে গল্প তৈরি করে কি আমরা সমাধান করব। তাহলে এর আগে আমরা করছি হচ্ছে গল্প, মানে একটা সমস্যা দেওয়া আছে সেটাকে আমরা গাণিতিক বাক্যে রূপান্তর করছি। আর এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে, সেটাকে আমাদের একটা গল্প হিসেবে বানাতে হবে, বানানোর পর সেটা সমাধান করতে হবে। তো চলো আমরা কীভাবে সমাধান করতে পারি। এখানে দেখো 200 বিয়োগ 10 গুণন 8 দেওয়া আছে, এখানে ব্র্যাকেট আছে, তার মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তার মানে আমরা যদি একটা গল্প বানাই
যে এরকম যে শামীমের কাছে হচ্ছে 200 টাকা আছে, সে 200 টাকা নিয়ে বাজারে গেল, সেখান থেকে হচ্ছে 8 টাকা করে 10টি হচ্ছে কি খাতা কিনল, তাহলে শামীমের কাছে আর কত টাকা থাকলো? অর্থাৎ শামীম 200 টাকা নিয়ে বাজারে গেল, সে 10 টাকা দামের 8টি খাতা কিনলো, তাহলে শামীমের কাছে আর কত টাকা থাকলো? তো চলো সেটা আমরা গল্পটা লিখে নিচ্ছি। দেখো আমরা লিখে নিলাম যে শামীমের গল্পটা লিখে নিলাম। শামীম 200 টাকা নিয়ে বাজারে গেল, সে 10 টাকা দামের 8টি খাতা কিনলো, শামীমের কাছে আর কত টাকা রইলো? তাহলে দেখো এখানে গাণিতিক বাক্যটা হবে এটা যে 200 টাকা নিয়ে বাজারে গেছে, এখান থেকে হচ্ছে 10 টাকা দামের 8টি কি খাতা কিনছে, তাহলে এটা কি বিয়োগ হয়ে যাবে, তাহলে শামীমের কাছে আর কত টাকা আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে সমাধান দেখি চলো। এখানে সমাধান গাণিতিক বাক্য হচ্ছে এটা, 200 টাকা নিয়ে বাজারে গেছে, এখান থেকে 10 টাকা দামের 8টি খাতা কিনছে, তার মানে 8 দ্বারা হচ্ছে গুণ। তাহলে এটা যদি আমরা সমাধান করি, 200 লিখলাম, আগে ব্র্যাকেটের কাজ করব, তাহলে 8 10 কত 80, তাহলে 200 থেকে যদি 80 বিয়োগ দিই তাহলে কত থাকে 120 টাকা। তাহলে শামীমের কাছে আর কত টাকা রইলো? 120 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু গাণিতিক বাক্য থেকে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে একটা গল্প তৈরি করে নিলাম, সেখানে তারপর কিন্তু এটা সমাধান করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 2 নম্বরে যেটা আছে দেখো, 6 × 8 যোগ 12 × 2, তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দুইটা মিলে কি আমাদের একটা গল্প তৈরি করতে হবে। তাহলে এটা যদি আমরা বলি যে মিতু 6 টাকা দামের 8টি খাতা এবং 12 টাকা দামের হচ্ছে 2টি কি কলম কিনলো, ঠিক আছে? তাহলে দেখো যদি 6 টাকা দামের কি 8টি হচ্ছে খাতা আর হচ্ছে 12 টাকা দামের কি 2টি হচ্ছে, দেখো এখানে আমি একটা গল্প লিখে নিলাম যে মিতু 6 টাকা দামের 8টি কলম এবং 12 টাকা দামের 2টি খাতা কিনলো, মিতু মোট কত টাকা খরচ করলো। তাহলে দেখো এখানে যেহেতু যোগ দেওয়া আছে, তার মানে দুইটা মিলে যেটা খরচ করে এটা কিন্তু যোগ হয়ে কিন্তু মোট কত টাকা খরচ করলে এটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে 6 টাকা দামের 8টি কলম, তার মানে 6 × 8 যোগ হচ্ছে আরও কী করছে 12 টাকা দামের 2টি কলম, খাতা, তাহলে 12 × 2, তাহলে 12 টাকা দামের 2টি খাতা কিনলো, এই দুইটা যোগ করে কি মোট খরচটা বের হয়ে আসবে। তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কী হবে এটা। তাহলে আমরা লিখে নিচ্ছি সমাধান। এখানে বলছে যে গল্প তৈরি করে সমাধান করো, আমরা সমাধানটা করতেছি এখন। 6 × 8 যোগ 12 × 2, তাহলে আমরা 6 এর ঘরের নামটা জানি, 6 8 কত, 6 8 কি 48, যোগ এখানে কি 12 দোকানে কত 24, তাহলে 48 যোগ হচ্ছে 24, তাহলে 4 আর 8 হচ্ছে কত হবে 12, 2 হাতে থাকবে 1, তাহলে 4 আর হচ্ছে 2 6, 6 আর 1 কত 7, তাহলে মোটে কত হলো 72 কি টাকা। তাহলে মিতু কিন্তু মোট খরচ করলো কত 72 টাকা। এখানে আমাদের গাণিতিক বাক্য থেকে কি আমরা কি সমাধান করলাম। আশা করি সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারবে।